ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল, স্মৃতি জাদুঘর ভাঙচুর, রাজশাহী খুলনায় কর্মসূচি পালন শিক্ষার্থীদের, ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুন, গুম, নির্বাচনে আপনার কারচুপি করা, এগুলার ইতিহাস। রাজধানীর বিভিন্ন এলাকায় গণহত্যার তথ্যচিত্র প্রদর্শন, দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি। ছাত্র জনতারা মিলে বিভিন্ন জায়গায় ছোট ছোট পর্দাতে প্রদর্শনী করতেছে। একটা দল এখন পর্যন্ত কোন রকম প্রায়শ্চিত্ত বোধ করে নাই। 2000-এর অধিক ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। দেশের সংস্কার তো হবেই, তার আগে এই খুনি হাসিনার এবং যে তাদের দোষর আছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যুত্থানকারীদের নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু, চলতি মাসেই ঠিক হবে নাম প্রতীক। ফেব্রুয়ারি মার্চে ছাত্র জনতার দখলে থাকবে রাজপথ, বললেন উপদেষ্টা নাহিদ। সংস্কারের নামে নির্বাচনে দেরির পেছনে ষড়যন্ত্র আছে কিনা প্রশ্ন তারেক রহমানের। জুলাই চার্টারের ভিত্তিতেই দেয়া হবে ভোটের রোডম্যাপ, জানালেন প্রেস সচিব। দেশকে 4টি প্রদেশে ভাগ ও ফরিদপুর কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ, ন্যায়পাল নিয়োগের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে 2 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ের পর হাইকোর্টে বিএনপির কর্মী সমর্থকের হট্টগোল, হামলায় 1 সাংবাদিক আহত, ফাঁসির 9 ও যাবজ্জীবন দণ্ডের 15 আসামি খালাস। এবং রমজানে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস জ্বালানি উপদেষ্টার। গ্রীষ্মে চাহিদা বিবেচনায় উৎপাদনে ঘাটতির পূর্বাভাস, আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম। বুলডোজার মিছিল কর্মসূচি নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত ৮টার দিকে তারা জাদুঘরে প্রবেশ করেন। দেশে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়েছেন তারা। সন্ধ্যার দিকে ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক ছাত্র জনতা মিছিল করেন এবং ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে কয়েকশো মানুষ জাদুঘরের ভেতরে প্রবেশ করেন। বিক্ষুব্ধরা বলেন, এই জাদুঘরটি স্বৈরাচার ও ফ্যাসিস্টের তীর্থভূমি, তাই ফ্যাসিবাদের কোনো চিহ্ন অবশিষ্ট রাখতে চান না তারা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণা দিলে সেটির প্রতিবাদে বুলডোজার মিছিল কর্মসূচির ডাক দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ মুজিবের বাড়িকে আজকে মানুষ স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা নেওয়া উচিত, যেন আগামীর প্রজন্ম সামনে যেন কেউ সন্ত্রাসী কার্যক্রম নিয়ে, অন্যায় নিয়ে, অপরাধ নিয়ে, চাঁদাবাজি নিয়ে, ভাঙচুর নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুন, গুম, নির্বাচনে আপনার কারচুপি করা, এগুলার ইতিহাস। আমি কোনো দল টল কিছু বলবো না, যাদের ভিতর মানবিক রক্ত আছে তারা এদেরকে অবশ্যই ঠেকাবে। এটা স্বতঃস্ফূর্ত কর্মসূচি। আমরা চাই বাংলাদেশে কোনো স্বৈরাচারের কোনো আস্তানা থাকবে না। ফ্যাসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙতে হবে। যারা ফ্যাসিবাদের জন্য মায়া কান্না করে তারা হচ্ছে এই দেশের শত্রু। এদিকে খুলনায় শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। রাত 9টায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর শুরু করেন তারা। এর আগে বিকেল থেকে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক অ্যাকাউন্টে শেখ বাড়ি ভাঙার আহ্বান জানিয়ে পোস্ট দেন। নগরীর শেরে বাংলা রোডে লাল প্রাচীর ঘেরা দোতলা বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, তবে স্থানীয় এটি শেখ বাড়ি নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। এর আগে শেখ হাসিনার পতনের আগের দিন 4 আগস্ট এই বাড়িতে হামলা চালায় ছাত্র জনতা। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হলো নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। চলতি মাসের মধ্যেই জনমতের ভিত্তিতে ঠিক হবে নাম ও প্রতীক। দুপুরে ব্রিফিংয়ে একথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিদ্যমান দল ও রাজনৈতিক কাঠামো।
ঘোষণা এসেছিল আগেই, এবার শুরু হলো মাঠের কার্যক্রম। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নিয়ে গঠন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নাম ও প্রতীক প্রকাশ পাবে ফেব্রুয়ারির মধ্যেই। দুপুরে ব্রিফিংয়ে একথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 1 লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। দলের নাম বা প্রতীকের মতো আদর্শও ঠিক হবে জনমতের ভিত্তিতে। কোনো আদর্শকে চাপিয়ে দেয়া হবে না দেশের মানুষকে, জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে অংশ নিয়ে নিজ মতামত প্রকাশে দেশের মানুষকে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি, জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখতে ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে রাজপথ ছাত্র জনতার দখলেই থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আহমেদ ফয়াজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় ভারত সরকারকে নিতে হবে। কিন্তু তার থেকে বড় জীবনী শক্তি হচ্ছে মানুষ। আমরা মাঠে আছি, ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত। এখানে নানা ধরনের ফাটল, নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে। শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের পথ দীর্ঘ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মত তার। একই সঙ্গে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপিও জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনা চলছে, তবে তাড়াহুড়ো করা যাবে না। জুলাই আগস্টে জীবন উৎসর্গ করে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দেয় ছাত্র জনতা। এই বিপ্লবে শহীদ পরিবারের পাশে দাঁড়াই আমরা বিএনপি পরিবার। বুধবার ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ছাত্র আন্দোলনে শহীদ বিএনপির ৪৫ নেতাকর্মীকে আর্থিক সহায়তা দেয় সংগঠনটি। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের পথ দীর্ঘ করছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচারেরও দাবি জানান তিনি। কিছু কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। অনুষ্ঠানে ৩ জেলার ৪৫টি শহীদ পরিবারের প্রত্যেককে নগদ ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। এছাড়া ফেনীর সোনাগাজীতে ক্রস ফায়ারে নিহত যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদের পরিবারকে একটি ঘর উপহার দেয়া হয়। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনাও চলছে। আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। নির্বাচনমুখী সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণয়ন করা হবে জুলাই চার্টার।
আর এটি বাস্তবায়নের উপর নির্ভর করে দেয়া হবে নির্বাচনী রোডম্যাপ। প্রধান উপদেষ্টার কাছে দুটি কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এ তথ্য জানায় প্রেস উইং। জানানো হয় দেশকে 4টি প্রদেশে ভাগ এবং বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা। এ সময় উপদেষ্টা পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সামনে। একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা। প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি বলেন, এগুলো বাস্তবায়ন হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে যে আসার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব। এই বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বিচার বিভাগকে স্বাধীন করা, বিচারপতি নিয়োগে আলাদা প্রক্রিয়া, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চের সম্প্রসারণের মতো প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ ওনারা বলেছেন যে এটা ডিভিশনের সেট আপ করার জন্য। আর জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেশকে 4টি প্রদেশে বিভক্ত কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ ঘোষণা, ঢাকা ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি সরকার গঠন সহ ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান ডেপুটি প্রেস সেক্রেটারি। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রণয়ন করা হবে জুলাই চার্টার, আর তা বাস্তবায়নের উপর নির্ভর করে দেয়া হবে নির্বাচনী রোডম্যাপ। পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন সেটাই সবাই সাইন করবেন, পলিটিক্যাল পার্টিগুলো, সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালত প্রাঙ্গণে ঈশ্বরদী বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় আহত হন এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আক্তার। এর আগে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 বিএনপি নেতাকর্মীকে খালাস দেন হাইকোর্ট। শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ব্রিফিংয়ের প্রস্তুতি চলছিল। তখন হঠাৎই বিএনপি কর্মীদের হামলার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। পাবনার ঈশ্বরদীর বিএনপি কর্মীদের এলোপাতাড়ি হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। ভাঙচুর করা হয় মাইক্রোফোন। তাৎক্ষণিক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে জাবেদ আক্তারকে হাসপাতালে পাঠানো হয়। এর প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা। হামলাকারীদের বিচার দাবি করেছে সুপ্রিম কোর্ট ও ল রিপোর্টার্স ফোরাম। ঈশ্বরদীর একজন বিএনপি নেতা, আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো, সাথে সাথে আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। 3 দশক আগে সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। 13 জনকে দেয়া হয় 10 বছর করে কারাদণ্ড। আসামিরা সবাই ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। এদিন সবাইকেই খালাস দিয়েছেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, মামলার বিচারিক প্রক্রিয়া ছিল বিদ্বেষ ও প্রহসনমূলক। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক ও পক্ষপাতমূলক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তবে চাহিদা বাড়ায় গ্রীষ্মে লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা। বিকেলে বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা বলেন তিনি। গত কয়েক বছর ধরেই গরমে ভোগাচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবারও আছে নানা সংশয়। আগামী মাসের শুরু থেকে রমজান, স্বাভাবিকভাবেই বাড়বে বিদ্যুতের চাহিদা।
এ অবস্থায় রোজায় বিদ্যুৎ জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজন করা হয় আন্তঃমন্ত্রণালয় সফার। সফা শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, রমজানে সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে 15,700 মেগাওয়াট, গ্রীষ্মে তা দাঁড়াবে 18,000 মেগাওয়াট। উপদেষ্টা জানান, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে, তবে চাহিদা বাড়ায় গ্রীষ্মে সইতে হবে কম বেশি লোডশেডিং। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে, টেকনিক্যাল কারণ ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয় সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও আশ্বস্ত করলেন উপদেষ্টা। এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো উদ্যোগ আমাদের নেই। আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা দাম বাড়াই নাই। আমরা ব্যয় সংকোচন করে এটা করার চেষ্টা করতেছি। উপদেষ্টা জানান, জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর গরমে লোডশেডিং হলে তা গ্রাম শহরে সমানভাবে ভাগ করা হবে। গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। গেল কয়েকদিন ধরে পতিত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে দুর্নীতি মামলার আসামিদের গ্রেফতার জোরদার করেছে দুদক। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় দেশের পুঁজিবাজার থেকে অর্থ লুটপাটের অভিযোগ থাকা সাবেক বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরকে। দুদক বলছে, দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রা সহ তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমাদের মামলা সংক্রান্তে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং জনাব গোলাম মোহাম্মদ আলমগীরকে একটি বিদেশি পাসপোর্ট সহ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ গ্রেপ্তার করা হয়েছে। 3,76,00,000 টাকার ঘুষ নেওয়ার অভিযোগে শিবলি রুবায়াতের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় আরও 5 জনকে আসামি করা হয়েছে। আর প্রায় 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখানো হয় ম্যাক্সের আলমগীরকে। শিবলি রুবায়াতুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ 6 জনের বিরুদ্ধে ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলি রুবায়াতুল ইসলাম 1,92,00,000 টাকা ঘুষ গ্রহণ করে। এদিকে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি করা 74টি গাড়ি শেষ পর্যন্ত প্রতি কেজি 24 টাকা 50 পয়সা দরে বিক্রি করল চট্টগ্রাম কাস্টমস হাউস। উন্মুক্ত নিলামে লোহা তৈরির প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেল কেটে স্ক্র্যাপ করা গাড়িগুলো। নিলাম শেডের চত্বরে পড়ে আছে বাঙালি হিসেবে বিক্রির জন্য রাখা 74টি গাড়ির কাটার টুকরো। তার পাশের কক্ষে সেই টুকরো নিলামে বিক্রি করছেন কাস্টমস কর্মকর্তারা। 58টি লটে 74টি গাড়ি নিলামে বিক্রির জন্য প্রতি টনে ভিত্তি মূল্য ধরা হয়েছিল 53,000 টাকা, কিন্তু নিলামে দর উঠে 24,500 টাকা পর্যন্ত। স্ক্র্যাপগুলো আমরা বিক্রি করতে পারছিলাম না, যেহেতু এটা স্পট নিলামের সুযোগ ছিল না, বাট এনবিআর এর বিশেষ পারমিশনের মাধ্যমে এগুলো আমরা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করলাম। গত বছরের আগস্ট সেপ্টেম্বরে স্ক্র্যাপ করতে কাটা হয়েছিল এই 74টি গাড়ি। মামলা সহ নানা জটিলতায় গাড়িগুলো আগে চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল বলে দাবি কাস্টমসের। বিআরটির প্রতিনিধিদের মতামতের প্রেক্ষিতে এই গাড়িগুলো পরবর্তীতে স্ক্র্যাপ করে আমরা এগুলো এখন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করছি। এদিকে মূল্যবান গাড়ি ভাঙারি হিসেবে বিক্রি করা নিয়ে বিড়ারদের অভিযোগের শেষ নেই। পণ্যগুলি যদি অবাধে নিলাম করার সুযোগ দেওয়া হতো তাহলে রাজস্ব বৃদ্ধির ব্যাপারে একটা অবস্থান পেত। নিলামে চট্টগ্রামের 15টির বেশি রি-রোলিং মিল অংশ নেয়। একসময় এগুলো ছিল বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়ি, এরপর কেটে এগুলো স্ক্র্যাপ করা হয়েছে। এখন চলে যাবে রি-রোলিং মিলে, তৈরি হবে লোহার রড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর তুরাগ তীর।
লাখ লাখ মানুষের অংশগ্রহণে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার হেদায়েতের আশায় মোনাজাতে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। খোলা আকাশের নিচে অসহায় বান্দা, সৃষ্টিকর্তার সমীপে দুই হাত, শূন্যের দিকে তাকিয়ে ক্ষমা, রহমত আর সমৃদ্ধির ফরিয়াদ মহান রাব্বুল আলামিনের দরবারে। বুধবার বেলা 12টার পর থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন আখিরি মোনাজাতে। সবাই নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়তে হবে, বাইরে নামাজ পড়তে হবে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। কামনা করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন বিভিন্ন জেলা থেকে আগতরা। এ সময় পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের। বাসায় গিয়ে আমরা দিনের উপর মেহনত করব, ইসলাম প্রচারটাকে কিভাবে সমস্ত মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে সেটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে। 8 দিন বিরতি দিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত কয়েকদিনে কোরআন এবং হাদিস থেকে অর্জিত শিক্ষা গ্রহণ করে শুধু আত্ম উন্নয়ন নয়, পারিপার্শ্বিক কল্যাণ সাধন করাই ধর্মপ্রাণদের মূল লক্ষ্য। তাই তো ইসলামের সুমহান বাণী নিজ নিজ গন্তব্যে গিয়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে মনোনিবেশ করবেন আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।